হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আবারও দুর্ঘটনার কবলে রেল। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুপুর 2:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনা। জুন মাসের পর জুলাইতেও দুর্ঘটনার কবলে ফের রেল। আহত হয়েছেন বহু যাত্রী। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। লোকচক্ষুর অন্তরালে গিয়েও শেষ রক্ষা হলো না। বুধবার গভীর রাতে কুলতলি কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দারকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বেলায় একটি সাংবাদিক বৈঠক করে বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় এখনো পর্যন্ত সাদ্দাম সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দামের ভাই সাইরুল সহ আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার এসপি জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। কুলতলির ঝুপড়িঝাড়ার বানিরধর এলাকার একটি মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। সাদ্দামের পাশাপাশি ওই ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করা হয়েছে। সাদ্দামের বিরুদ্ধে যে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠছে তাতে মান্নানও যুক্ত ছিলেন এমনটাই জানাচ্ছে পুলিশ। অতীতেও মান্নানের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ সামনে আসছে। কুলতলির কাণ্ডের মূল পান্ডা সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। আর সাদ্দামের পাশাপাশি ওই ভেড়ির মালিক তথা কুলতলির সিপিএম নেতা মান্নান খানের নাম সামনে চলে আসে। আর এই প্রসঙ্গেই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। দেখুন, সাদ্দাম বলে যে অপরাধী সুরঙ্গ করে একেবারে মাতলা পর্যন্ত সুন্দরবন পর্যন্ত জয়যোগ পালিয়ে যাওয়ার ব্যবস্থা, পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল, তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ, এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছিল না। যাই হোক, শেষমেশ গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এতদিন সময় লাগলো? এত তৃণমূলের দাপট, সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোন লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। যিনি অভিযোগ করছেন এমএলএ, বিশাল বাংলোর অধিকারী, তিনি কি করে হয়েছেন, পারলে সেই প্রশ্নটার উত্তর দিন। সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন। এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকন্ডি করতে হবে। অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোন নেতা ছেড়ে দিন, কোন কর্মী ওখানে নেই। কলকাতার 58টি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে হকার বসানো যাবে না। সম্প্রতি কলকাতা পৌরসভার অন্দরে টাউন ভেন্ডিং কমিটির এই রিপোর্টটি নিয়ে ফের একবার আলোচনা শুরু হয়েছে। কলকাতা শহরের ফুটপাত থেকে জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া হাই পাওয়ার কমিটির বৈঠক করে এই প্রসঙ্গে উদ্যোগী হয়েছে। সঙ্গে কলকাতার ফুটপাতে বসা হকারদের নিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা। এইসবের মধ্যে পৌরসভার অন্দরে আলোচনা শুরু হয়েছে হকার সংক্রান্ত বিষয়ে টাউন ভেন্ডিং কমিটির একটি রিপোর্ট নিয়ে। যদিও টাউন ভেন্ডিং কমিটির এই রিপোর্ট নতুন বিষয় নয় পুরো আধিকারিকদের কাছে। গত বছর 4ই আগস্ট বেহালা চৌরাস্তার বরিশা স্কুলে প্রাথমিক বিভাগের ছাত্র সৌরনীল সরকারের পথ দুর্ঘটনায় মৃত্যুর পর সেই রিপোর্টটি জমা পড়েছিল কলকাতা পৌরসভার কাছে। সেই রিপোর্টে বলা হয়েছিল, কলকাতার গুরুত্বপূর্ণ 58টি মোড়ে কোনো হকারের ডালা বসতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, মোড়গুলি থেকে 50 ফুটের মধ্যে কোনো হকারও বসতে পারবেন না।
মেদিনীপুর শহরের রাঙামাটি গেট বাজারে অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত একাধিক দোকানঘর। আগুনে ঝলসে মৃত্যু হল বছর 8-এর এক শিশুরও। বৃহস্পতিবার ভোরে রাঙামাটি গেট বাজারের কয়েকটি দোকান থেকে আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই বাজারে সবজি, মাছ, মাংস, মিষ্টি এমনকি ভুসি মালেরও দোকান রয়েছে। সব মিলিয়ে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান ব্যবসায়ীদের। স্থানীয়দের তরফে আরো জানা যাচ্ছে, ভোর 3টে নাগাদ যখন বাজারে আগুন লাগে তখন আতঙ্কে চিৎকার করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন কয়েকজন। সেই সময় ঘুম চোখে বেরিয়ে আসে 8 বছরের ওই শিশু। গ্যাস সিলিন্ডার ফেটে তারই একটি অংশ ছিটকে এসে শিশুটির গায়ে লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে আমি ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুম ধরে এসে দিয়ে উঠে দেখছি ফ্যানের বাতাসটা গরম লাগছে। গরম কেন লাগছে আগুনের মতো, তখন আমি কপাট খুলে বেরিয়েছি। কপাট খুলে বেরিয়ে দেখছি পুরা ধাও 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 আগুন। তখন তার করার কিছু নেই। তখন যে ওই বাচ্চাটা আর আমি করে ওইখানটায় দাঁড়িয়ে আছি, আগুন দেখছি। গ্যাস সিলিন্ডারটা এসে হাতটায় মারলাম, হাতটায় মারতে বাচ্চাটার পেটটালি সঙ্গে সঙ্গে ভূমিলা বেরিয়ে হাসপাতালে মানে গ্যাস সিলিন্ডারটা আপনাদের বাড়ির থেকে না, ওই মিষ্টি দোকান আছে। আচ্ছা, একটা মিষ্টি দোকান ছিল, ওই মিষ্টি দোকান থেকে আগুনটা লেগেছে। মাঝরাতে মুরগির গাড়ি নিয়ে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় গাড়ি দাঁড় করিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক তোলা চাইছিলেন। বৈধ গাড়ির কাগজ থাকার পরও তোলা চাওয়ার দাবি, আর দাবি মেটাতে না পারায় ওই গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে বড় সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো মুরগির পরিবহন। এর জেরে বাজারে অধিক দামে মুরগির মাংস কিনতে হতে পারে। পুলিশের এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এখন জবাব তোমায় দিতেই হবে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বুধবার রাতে সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালানোর অভিযোগ। পুলিশের লাঠি এবং ছোড়া গুলিতে অন্তত 6 জন আন্দোলনকারী গুরুতর জখম হয়েছেন বলে সে দেশের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীরা। মঙ্গলবার সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়েছিল বাংলাদেশের 3টি শহর ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে। আর তারপরেই বুধবার সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পড়ুয়াদের ক্যাম্পাস এবং হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খালি করতে গিয়ে বুধবার প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। শেষ পর্যন্ত এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা, আর সেখানেই রাতে বাধে সংঘর্ষ। সংরক্ষণ বিরোধী ছাত্র যুবদের সর্বাত্মক অবরোধ বা কমপ্লিট শাটডাউন কর্মসূচির জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ সে দেশের বিভিন্ন শহর বৃহস্পতিবার বন্ধের চেহারা দেখে নিয়েছে। হাসপাতাল, সংবাদ মাধ্যম এবং জরুরি পরিষেবা ছাড়া প্রায় সমস্ত বেসরকারি দফতর, দোকান, বাজার বন্ধ। সংরক্ষণ বিরোধী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ এবং আধা সেনার হামলার জেরে মৃত্যুর প্রতিবাদ।
খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং সংরক্ষণ ব্যবস্থার অবসানের দাবি তুলে বৃহস্পতিবার সর্বাত্মক অবরোধ পালন করছেন আন্দোলনকারীরা। তাদের বিক্ষোভের জেরে বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে গিয়েছে। জাতীয় সড়কগুলিতে আটকে রয়েছে হাজার হাজার যানবাহন। রাজধানী ঢাকার রাস্তাতেও পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহনের উপস্থিতি নামমাত্র। তবে অবরোধ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। শুশুনিয়া পাহাড়ের রুক্ষ এলাকা সবুজে থাকতে পরীক্ষামূলকভাবে বীজ বোমার ব্যবহার করছে বন দফতর। পাহাড়ের বিভিন্ন অংশে সেই বীজ বোমা নিক্ষেপ করা শুরু করল বন দফতরের তরফে। পাহাড়ে পড়ল সিড বোম। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড়। বছরব্যাপী দূর দূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে। তবে শুশুনিয়া পাহাড়ের রুক্ষ এলাকা সবুজে ঢাকতে গত বছরই পরীক্ষামূলকভাবে বীজ বোমার ব্যবহার করেছিল বন দফতর। পরীক্ষামূলক সেই উদ্যোগ সফল হওয়ায় এবার আরও বেশি সংখ্যক বীজ বোমা তৈরি করে তা পাহাড়ের বিভিন্ন অংশে নিক্ষেপ করা শুরু করল বন দফতর। বন দপ্তর সূত্রে খবর, সব মিলিয়ে চলতি বছর 1000 বীজ বোমা ছোড়া হবে শুশুনিয়া পাহাড়ে। বাস্তুতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত বড় ভূমিকা নেয় বট এবং অশ্বত্থ গাছ। এই দুই গাছেরই ধর্মীয় গুরুত্ব থাকায় কেউ সাধারণত এই গাছগুলি নষ্ট করে না। এই দুটি বিষয়কে মাথায় রেখে বীজ বোমা তৈরির ক্ষেত্রে ওই দুটি গাছের বীজকেই গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়েছেন এশা বোস। আজকে আমরা আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটার সাকসেস যেহেতু পেয়েছি, তো আমরা এইবারে আবার লার্জ স্কেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব, কারণ আমাদের বন দফতরের এখন বন মহোৎসব চলছে। সেই উপলক্ষেই আমরা আজকের দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি 1000টা মতন বানিয়েছি, হয়তো আরো বানাবো ভবিষ্যতে। মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি, মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করব এবং পরিচর্যাও করব, যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করব। এবারে এটা ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে। একদম দেশি গাছ, দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে, যেমন বট, অশ্বত্থ, শিশু, ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি। বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা, এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি। এটা আপনারা জানেনই, বট অশ্বত্থ নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে। মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই, সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন। এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে, চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না। তো আমরা ওই জন্য এই গাছগুলোকে এবারে বেশি টার্গেট করেছি, যাতে এদের সার্ভাইভালটা আমাদের থাকে আর কি। সবুজে ঢাকা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও বহু সংখ্যক পর্যটক আসেন। পাহাড়ের বেশিরভাগ অংশ সবুজে ঢাকা থাকলেও বেশ কিছু জায়গায় গাছ না থাকায় ফাঁকা অবস্থা রয়েছে, যা শুধু পাহাড়ের সৌন্দর্যের ক্ষেত্রে বাধা তাই নয়, পাহাড়ের ভূমিক্ষয় এবং ধসের সম্ভাবনাও বৃদ্ধি করেছে। ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে বনভূমি। এই অবস্থায় পাহাড়ের ফাঁকা অংশে ফের সবুজে ঢাকতে গত বছর থেকেই নয়া পদ্ধতি কাজে লাগাচ্ছে বন দফতর। স্থানীয় মানুষ এবং একাধিক পরিবেশ প্রেমী সংগঠনের সহযোগিতায় বন দফতর গোবর, জৈব সার এবং মাটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বড় বড় হাত বোমার আকারে মণ্ড তৈরি করেছে। সেই গোলাকার মণ্ডের ভেতর রেখে দেওয়া হয়েছে এক বা একাধিক গাছের বীজ।
পাহাড়ে বর্ষা শুরু হতেই সেই বোমা ছুড়ে দেওয়া হচ্ছে রুক্ষ ও ফাঁকা এলাকাগুলিতে। এই বোমা বৃষ্টির জলে ভেঙে গিয়ে প্রথমে রুক্ষ এলাকার উপর তৈরি করছে গোবর ও জৈব সার সমৃদ্ধ মাটির একটি স্তর। সেই স্তরে সহজেই বোমার ভিতরে থাকা বীজ অঙ্কুরিত হয়ে জন্ম নিচ্ছে চারা গাছ। আজকে ছাতনা বেঞ্চ আর আমাদের শুশুনিয়া মাঙ্গলিক সংঘ বন মহোৎসব উপলক্ষে আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের যেসব রুক্ষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি সিড বোম ছড়াচ্ছি, কিছু গাছও লাগাচ্ছি এই রুক্ষ জায়গাগুলোকে ঠিক করার জন্য। আমরা শুশুনিয়া মাঙ্গলিক সংঘ যোগদান করেছি। আর এই যে সিড বোমগুলো ছড়ানো হলো এগুলি নতুন চারা হয়ে এই রুক্ষ জায়গাগুলোকে আবার সবুজের রূপান্তর করবে এই আশা রাখছি। গত বছরের মতো এবছরও এই সিড বোমাতে সাফল্য আসবে বলে মনে করছে ছাতনা বন দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।